জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনে ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছেন আদালত। ওই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের দায়ে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। পরে ইশরাক হোসেনের আইনজীবী বলেন, খুব শিগগিরই গেজেট পাশ হলে তিনি শপথ গ্রহণ করতে পারবেন। ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নিব কিনা তার সিদ্ধান্ত নেবে বিএনপি। অচিরেই নির্বাচন কমিশন কর্তৃক গেজেট হবে এবং সেই গেজেটের মাধ্যমে ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অচিরেই মেয়র হিসেবে উনি শপথ গ্রহণ করবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আপোষ করে বিগত সময়ে যারা রাজনীতি করেছে তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতার কোনো দাম নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। এ সময় মোদি বিরোধী আন্দোলনে হতাহতদের সুষ্ঠু বিচারের পাশাপাশি সঠিক সংখ্যা প্রকাশের দাবি করেন পরিবারের সদস্যরা। আহতদের অভিযোগ, সে সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আদেশে এই হত্যাযজ্ঞ চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন বলেও জানান তারা। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দল হিসেবে জুলাই গণহত্যা চালিয়েছে, তাই তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। রোজার ঈদের পর বিচার, সংস্কার আর গণপরিষদ নির্বাচন, এই 3 দাবিতে সোচ্চার হবে জাতীয় নাগরিক পার্টি। ভারতকে খুশি করা, একটা নতজানু পররাষ্ট্রনীতি রাখা, সেটাই শেখ হাসিনা সরকারের মূলনীতি ছিল। ভারতের সহায়তা নিয়ে শেখ হাসিনা তার ফ্যাসিজমকে এতদিন দীর্ঘায়িত করতে পেরেছিল। গতকালও দেখলাম যে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম নাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, তাই তাদের প্রত্যাবাসনে আন্তরিক হতে হবে এশিয়ার দেশগুলোকেও। চীনের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার কথাও তুলে ধরেন। ইউক্রেনের যুদ্ধ পণ্য সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ। এ সময়ে জলবায়ু পরিবর্তন, সামাজিক ব্যবসা এবং এশিয়ার অর্থনীতির গতি প্রকৃতি নিয়েও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Bangladesh has been hosting over 1.2 million forcibly displaced Rohingyas who are Myanmar nationals. We continue to bear significant social, economic and environmental costs. The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. Distinguished audience, in this changing world, the destinies of Asian countries are intertwined. We must chart a clear roadmap for a shared future and a shared prosperity.
গণতান্ত্রিক সংকট উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বৈঠক করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রীর সাথে। বাংলাদেশ থেকে ফল ও কৃষি পণ্য আরও ব্যাপকভাবে রপ্তানির জন্য সহায়তা চেয়েছেন চীনের খাদ্য ও কৃষি সংস্থার কাছে। চীনের হাইনান প্রদেশে বোয়াও সম্মেলনে উদ্বোধনী বক্তব্যের পর সাইডলাইনে বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে বৈঠক করে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। বিকেলে বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথে। বৈঠকে বান কি মুন বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল। এ সময় বাংলাদেশে গণতন্ত্রের পথে সুষ্ঠু উত্তরণের জন্য জাতিসংঘের সাবেক এই মহাসচিবের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে বান কি মুন এর সহায়তার পাশাপাশি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া রাশিয়ার উপপ্রধানমন্ত্রী এলেক্সি ওভারচুকের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে বাংলাদেশ থেকে ফল ও কৃষি পণ্য আরও ব্যাপকভাবে রপ্তানির জন্য চীনের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চেয়েছেন তিনি। দেশে এখন আর কোনো কারখানায় বেতন বোনাস বাকি নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ব্যাংক থেকে প্রণোদনার টাকা নেওয়ার পাশাপাশি গাড়ি বিক্রি করেও বেতন ও বোনাস পরিশোধ করেছেন মালিকরা। এছাড়া বেতন বোনাস না দিয়ে পালিয়ে থাকা রোয়ার ফ্যাশনের মালিক সাইফুজ্জামান শেখরকে গ্রেফতার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে বিজেএমই এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে। আশা করি আজকে বা কালকের মধ্যে এই টাকাটা, অত আজকেই এই টাকাটা চলে যাবে সন্ধ্যার মধ্যে এই রোয়ার ফ্যাশন তাদের কাছে। অলরেডি আমি সচিব মহোদয়কে বলেছি যে ইমিডিয়েটলি তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যদি সে দেশে না থাকে তাহলে ইন্টারপোলে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে ফর হিজ ক্রিমিনাল অফেন্স। ঈদে টানা 9 দিনের ছুটিতে অর্থনীতিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বলেন, ঈদে অধিকাংশ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কোনো প্রয়োজন হলে বন্ধের মধ্যেই মিটিং করা হবে। অন্যান্যদের সাথে প্রয়োজনে জুমেও মিটিং করা যাবে। ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো, দু একজন ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। না সুবিধা তৈরি করবে। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে র্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ঈদের ছুটিতে বাসা বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল থাকবে। এছাড়া চাঁদাবাজি, ছিনতাই বন্ধে কঠোর অবস্থানে রয়েছে র্যাব। বৃহস্পতিবার সায়দাবাদ বাস টার্মিনালে এইসব কথা বলেন র্যাবের এই কর্মকর্তা। ঘরমুখ মানুষ যাতে নিরাপদে তাদের পরিবারের সাথে যাতে ঈদ করে আবার ঢাকায় যাতে ফিরে আসতে পারে, তার জন্য যত ধরনের ব্যবস্থাপনা তার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রহণ করেছে। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দুষ্কৃতী চক্র, আপনার ধরনের ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদের যে তৎপরতা সেটা কিন্তু অনেকগুলো বৃদ্ধি পায়। আমরা তাদেরকে নিবারণ করার জন্য আমরা রোবাস্ট প্যাট্রোলিং আমরা চালু করেছি। ঢাকা থেকে যখন চলে যায়, ঢাকা শহর অলমোস্ট খালি হয়ে যায়, তখন ঢাকায় তারা যে বাসাবাড়ি রেখে যায়, এই বাসাবাড়ির যাতে নিরাপদ থাকে সেই নিরাপত্তাও কিন্তু আমরা দিচ্ছি। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বিআরটি এর অভিযানিক দল। এ সময় নগরীর অলঙ্কার ও একে খান মোড়ে 3টি বাস কাউন্টার মালিককে 11,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেল 3:30টার দিকে নগরীর অলঙ্কার মোড় থেকে অভিযান শুরু হয়। এ সময় উত্তরবঙ্গগামী একাধিক বাস কাউন্টার থেকে বাড়তি 350 থেকে 400 টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগরীর একে খান মোড়ের বিভিন্ন কাউন্টারেও একই অভিযোগ করেন যাত্রীরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয় কাউন্টারগুলো। কর্মচারীরা তারা বিভিন্ন যুক্তি দেখানোর চেষ্টা করছেন এবং জ্বালানি খরচ এবং স্টাফ খরচ
জুলাই থেকে সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। বৃহস্পতিবার সকালে রাজস্ব ভবনে এনবিআর-এর সাবেক কর্মকর্তাদের সঙ্গে কর, শুল্ক ও ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে প্রাক বাজেট আলোচনায় তিনি এই কথা বলেন। বৈঠকে সাবেক কর্মকর্তারা আয়কর আইনের নানা অসঙ্গতি তুলে ধরেন। কৃষিসহ বেশ কয়েকটি খাতে কর অব্যাহতির প্রস্তাব করা হয়। জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাষ্ট্রীয় স্বার্থ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন কর অব্যাহতি না পায় তা নিশ্চিত করতে চায় রাজস্ব বোর্ড। জানান, নতুন যে আইন হচ্ছে তাতে কর অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাজস্ব বোর্ডের নয়, বরং জাতীয় সংসদের কাছে থাকবে। বিগত সময়ে রাজস্ব আহরণ বাড়াতে আইনের অপব্যবহার করা হয়েছে। টিআইএন সংখ্যাকে বড় করে না দেখিয়ে প্রকৃত করদাতাদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। যার 1500 কোটি টাকা ট্যাক্স দেওয়ার সামর্থ্য তার থেকে 1500 কোটি নেই, কিন্তু যার 5000 টাকা ট্যাক্স দেওয়া তাকে ছাড়বো কেন? মানে তাকে তো তাকে তো 5000 টাকা দেওয়ার মতো করে আনতে হবে আমাকে। কারণ এটা না হলে তো আমাদের যে এই দেশটা যে আমাদের সবার, এই জিনিসটা তো হইলো না। খালি বড় লোকের দেশ এটা, মিডল ক্লাস যারা ওরা ট্যাক্স দিবে না, অথবা যাদের সামর্থ্য অল্প যারা দিবে না, সবাইকে দিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলে 28 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এই মামলার আসামি SI মালেক এবং কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গত বছরের 11 সেপ্টেম্বর প্রসিকিউশনে 2টি অভিযোগ দাখিল করা হয়। পরে মামলা হলে গত 24 ডিসেম্বর সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশন জানান, 5 আগস্ট চানখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে। ঈদের পরে তা আদালতে জমা দেওয়া হবে। এই মামলায় আসামি 8 জন। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। অনানুষ্ঠানিকভাবে আমাদের হাতে এটা চলে এসেছে, সে কারণে 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন এবং আমরা আশা করছি এই মামলাটার ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। লোহিত সাগরে মিশর উপকূলে একটি পর্যটকবাহী সাবমেরিন দুর্ঘটনায় কমপক্ষে 6 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, বৃহস্পতিবার ভোরে মিশরের হুরগাদা শহরের কাছে অন্তত 40 যাত্রী সহ সাবমেরিনটি দুর্ঘটনায় পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং 29 জনকে উদ্ধার করা হয়েছে। সিন্দাবাদ নামের নৌযানটি কাটি বন্দরের কাছে ডুবে গেছে। এটি বেশ কয়েক বছর ধরে হুরগাদা এলাকায় পর্যটক ভ্রমণে কাজ করে আসছে। ক্রিকেটের খবর। এবার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের বোর্ড সভা শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে। হাসপাতালে আরও 2 থেকে 3 দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তামিম, তাই একজন মনোবিদ নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল সাহেব আমাদের হসপিটালে প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার আন্ডারে ভর্তি আছেন এবং উনি সুস্থ আছেন। এবং আজকে সকালে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীর জন্য জানাচ্ছি যে এখানে একটা মেডিকেল বোর্ড হয়েছে আজকে সকাল 11টার সময়, যেটা নেতৃত্বে ছিলেন প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার সাহেব। এবং বোর্ড মিটিংয়ের রিপোর্ট অনুযায়ী তামিম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। উনি খাওয়া দাওয়া করছেন, সবার সাথে কথা বলতেছেন। আজকে স্যার দেখে আজকে উনি সিসিইউ থেকে আজকে রুমে চলে যাবেন। রুমে যাওয়ার পরে তাকে হয়তো আরও 1 দিন বা 2 দিন অবজারভেশন রাখা হবে, তারপর উনি বাসায় যেতে পারবেন। তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে করছি, ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানায় যাওয়া, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেইভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।